নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। 2 বছর 2 দিন আবারও খুলেছে তিলোত্তমা ফাইল। তিলোত্তমার বাবা নতুন করে অভিযোগ দায়ের করেছেন খড়দা থানায়। আজকে এই নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নের উত্তর 2 বছর 2 দিন ধরে উঠেছে, তার কি আদৌ কোনো সমাধান পাওয়া যাবে? আসুন চট করে আগে বিগওয়ালের দিকে নজর রাখি। আজকের বড় খবরগুলোর মধ্যে নিঃসন্দেহে অন্যতম বড় খবর আজকের, তিলোত্তমা কাণ্ডে সুবিচার মিলবেই, বদ্ধপরিকর শুভেন্দু সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ, এবার তদন্তে শ্মশান কাণ্ড। সেদিন তড়িঘড়ি দেহ সৎকার কেন? সেদিন কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছিল? এই প্রশ্ন সেদিন থেকেই উঠেছিল। খড়দা থানায় এফআইআর দায়ের তিলোত্তমার বাবার। নজর থাকবে, অত্যন্ত বড় খবর। পাশাপাশি এই খবরেরই ফলো আপ। ইতিমধ্যেই 3 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আতশ কাচের নিচে নির্মল ঘোষ সহ 3 জন, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বাড়িতে নেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। অনন্ত আমাদের সহকর্মী গেছিল, দেখা পায়নি। খোঁজ নেই সোমনাথের। ভিন রাজ্যে রয়েছেন সঞ্জীব বাবু। আমাদের প্রত্যেকটা গতিবিধির দিকে নজর থাকবে, আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তবে তার আগে একবার চট করে দেখুন প্রতিবেদন। যেখানেই থাকো ও ভালো থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করি। তিলোত্তমা কাণ্ডে এবার নতুন এফআইআর। সেদিন কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হয়? প্রশ্ন এখনো সেই প্রশ্নেরই তদন্ত করবে পুলিশ। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। বিচার সুনিশ্চিত করতে সেদিন পুলিশি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিলোত্তমা কাণ্ডের 2 বছরের মাথায়। তারপরেই খড়দা থানায় এফআইআর করলেন তিলোত্তমার বাবা। গতকালও গিয়েছেন, আজকেও এসেছিলেন, কি কারণে সেটা? এটা পরিষ্কারও এই ব্যাপারে গেছিলাম, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো কিছু কোন ব্যাপারে বক্তব্য- গেছিলেন? আমার মেয়ের ন্যায় বিচারের দাবিতেই থানায় গেছিলাম। না, মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে। তিলোত্তমার বাবার অভিযোগ, দ্বিতীয় ময়নাতদন্ত এড়াতে তড়িঘড়ি মেয়ের দেহ দাহ করা হয়। সম্ভবত অপরাধীদের আড়ালে প্রমাণ নষ্টের উদ্দেশ্য ছিল। তদন্তের স্ক্যানারে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। ক্রিমেশন ঘাট সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। নো সিগনেচার। প্রশ্ন সেখানেই, তিলোত্তমার দেহ সৎকার করতে এত তাড়াহুড়ো কেন? তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন, তারপরে যে ওয়ার্ডে ছিল মারা গেছিল সেইখানে কাউন্সিলররাও ছিল। এত ভিড় চাপ রয়েছে, যে পার্টিগুলো রয়েছে তাদেরকে কনভিন্স করা হয়েছিল যে এটাকে ছেড়ে দেওয়ার জন্য ভিআইপি লোকগুলো রয়েছে। তদন্তের স্ক্যানারে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 মূর্তি। আমি একদমই কমন ওয়াল প্রতিবেশী। আমাকে ফোন করে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। যতটা সম্ভব যা কাজ করেছি পাশে থেকে সহযোগিতা করেছিলাম। যদি তদন্তের স্বার্থে দেখা যায় যে আমার সেই কাজের মধ্যে কোনো ফাউল আছে, শাস্তিযোগ্য, আমি সেটাও মাথা পেতে নেবো এই মেয়েটির জন্য। আমরা এসেছি নির্মল ঘোষের বাড়িতে একাধিকবার, নির্মল ঘোষকে পাওয়া যায়নি। আজও আসলাম, নির্মল ঘোষ নেই। নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে অবৈধভাবে দেহ আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। 3 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন তিলোত্তমার বাবা। যেটা তদন্তের মতো হোক, কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের, তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী, জনপ্রতিনিধি, এরপরে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে না। অভয়া অনেক কিছু জানতো, কেন এই অভয়া কাণ্ডের বেরোলে পরেই তো এই দুর্নীতির সব তথ্য কাহিনী আমাদের কাছে এলো। এই তদন্ত বন্ধ করার জন্যই কিন্তু এই জিনিস করা হয়েছিল। আসল কাণ্ডারি কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় আর হরিশ মুখার্জির অভিষেক। শ্মশানে তড়িঘড়ি সৎকারের তদন্ত করবে পুলিশ। ওদিকে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই ঘটনাতে সেদিন আরজিকরের জরুরি বিভাগের সব কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তিলোত্তমা কাণ্ডে সুবিচার মিলবেই বদ্ধপরিকর বদলের সরকার। অভয়া বলিনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর আজকে এই নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয় যুক্তিযুদ্ধের আজকের কেন তড়িঘড়ি দেহ সৎকার, তিলোত্তমা কাণ্ডে নতুন FIR। আসুন কে কে আলোচনায় থাকবে চট করে পরিচয় করে দিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে স্টুডিও দুজন রয়েছেন। শুভম দাস রয়েছেন আইনজীবী, কালীঘাট তৃণমূল ঘনিষ্ঠ, পাশাপাশি রয়েছেন বিশ্লেষক ঝন্টু বড়াইক, বাইরে থেকে রয়েছেন চিকিৎসক সুকান্ত চক্রবর্তী। সুকান্ত বাবুরা সেই সময় রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছেন। ঝন্টু বাবু, আপনাকে দিয়ে শুরু করি। যে প্রশ্নগুলো সেদিনকে উঠেছিল সেই প্রশ্নগুলো আজও উঠছে, কিন্তু এই 2 বছর 2 দিন তার মধ্যে একটা দীর্ঘ সময় এ রাজ্যে তৃণমূল শাসিত সরকার ছিল, উত্তরগুলো পাইনি কিন্তু আমরা। না, পাওয়ার কথাই নয়, কারণ পুরো রেপ অ্যান্ড মার্ডারের পরবর্তী এডিশনগুলো রাষ্ট্র সেই সময় বর্তমান শাসক দল দাঁড়িয়ে থেকে পুরোটাকে নষ্ট করেছিল। এভিডেন্সগুলোকে, আমার কথা নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কথাটা বলেছিল, এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় নেতা, বড় নেতা, ইনক্লুডিং, আমি দায়িত্ব নিয়ে এখানে অভিযোগ করছি, মমতা ব্যানার্জি পুরো ব্যাপারটাকে প্রথম থেকে শেষ অবধি তিনি ধামাচাপা দেওয়ার পর্বে ছিলেন। কারণ আমি তোমায় বলি, আমি সরকারি পশ্চিমবঙ্গ সরকারের শ্মশানে পোড়ানোর হিন্দু আইন অনুযায়ী শ্মশানে কোনো বডি পোড়ানোর নিয়মের প্রথম নিয়মটা দেখছিলাম, সেখানে দেহ শনাক্তকরণের জন্য নিকট আত্মীয়র উপস্থিতি এবং স্বাক্ষর একদম কম্পালসারি। তাহলে সেই পরিবারের অভয়ার বাবা মা যখন বারবার বলছে আমাদের পারমিশন তো দূরস্থ, আমাদের সইটা নেওয়া, আমার মেয়ের দাহর জন্য আমি যে টাকা দেব উপার্জনের টাকা সেটাও পর্যন্ত দিতে দেয়নি, আমার অভয়া শেষ যাত্রাতেও আমার কষ্টার্জিত অর্থের টাকায় পড়েনি, মুখাগ্নিটা পাইনি, এই অভিযোগটা করেছিল অভয়ের বাবা মা। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। দ্বিতীয়, তুমি খেয়াল করে দেখবে যে পিএমটা, পোস্টমর্টমটা সন্ধ্যাবেলা হয় না, হয়েছে। শুধু তাই নয়, পরতে পরতে একটার পর একটা, মানে তাড়াহুড়ো একেবারে প্রথম থেকেই বোঝা গেছে। শুধু তাই নয়, একদম মৃত্যুর পর থেকে তাকে কি বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল অসুস্থ হাসপাতাল থেকে, ঠিক, তারপরে বলা হলো আত্মহত্যা করেছে। মা বাবাকে দেহ দেখতে দেওয়া হয়নি, 3 ঘন্টা দেহ দেখতে দেয়নি, বারংবার লাইভ রিপোর্টিং করেছিল, এবং দেহটাকে ছিনতাই করে নেওয়া হয়েছিল। এবং তুমি যদি সবকিছু দেখো, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর মৃত্যুর পরে যে সময় ইয়েটা ছিল বাংলায় একটা শোকের আবর্ত, সেই সময়টা ব্যবহার করা হয়েছিল এই হত্যাকাণ্ডটা চালানোর জন্য। ফলে প্রাইমা ফেসাইতে পুরো ঘটনাটায় শাসক, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যুক্ত ছিল। আইনের লোকজন এখানে রয়েছেন, তবে তার আগে পরিচয় করে দিয়ে আলোচনায় যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে পৃথ্বীরাজ মুখার্জি। আপনাকে স্বাগত। শুভম বাবু, আপনি তৃণমূল কংগ্রেস করেন, কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, আপনি আইনজীবী। আজকে যে যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো খণ্ডন করতে পারবেন? প্রথম অভিযোগ হচ্ছে এত তাড়াহুড়ো কেন? এক এক করে উত্তর দিন। তাড়াহুড়ো কেন সেদিন দেখানো হয়েছিল? দেখুন, প্রথমেই যে বিষয়ে বলার, যে ঘটনা ঘটেছিল, আমরা প্রত্যেকেই সেই সময় তিলোত্তমার সমর্থনে, অভয়ের সমর্থনে আমরা সে সময়ও ছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুনভাবে তদন্ত শুরু হচ্ছে, সেই তদন্তের মতো হওয়া উচিত। কিন্তু তাড়াহুড়ো করবার যদি বিষয় থাকে আমি আপনাকে বলবো, এবং বিষয়ে কোর্টের রায়গুলো পরবর্তীতে আপনি খেয়াল করুন, আর 5টা বিষয় নিয়ে কথা থাকতে পারে, কিন্তু যেভাবে নিয়ম মেনে পোস্টমর্টম করবার কথা, যেভাবে নিয়ম মেনে পোস্টমর্টমের প্রত্যেকটা প্রোটোকল ফলো করবার কথা, সেই প্রোটোকলটা জিনিস কিন্তু এই ক্ষেত্রে করা হয়েছিল। এবং পুরোটা ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে আমি আপনাকে বলছি, ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে সেখানের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোন সময় ঘটনা ঘটেছে, কিভাবে ঘটনা চলেছে, তার পরবর্তীতে, এবং পুরো বিষয়টা আপনার খেয়াল থাকবে যে তারপর আমি আপনাকে সুপ্রিম কোর্টের অবজারভেশন গুলো দায়িত্ব নিয়ে বলতে পারি অন এয়ার। এখানে কি কি রয়েছে একটা শুধু বলতে পারি। সুপ্রিম কোর্ট নিজে থেকে প্রশ্ন তুলেছিল, এই সুরাতলের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর যে বাধ্যতামূলক সরকারি নথি, তা ছাড়া কিভাবে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হলো? এই নথি ছাড়া, চালান ছাড়া যখন সেখানে ঘটনা ঘটেছে, তার পরবর্তীতে যখন ময়নাতদন্তের জন্য গেছে, সেইখানের ওখানকার স্থানীয় লোক থেকে শুরু করে তার বন্ধু বান্ধব যারা ছিল, অভয়া সেই সময় যারা ছিল, তাদের উপস্থিতিতে সেই ঘটনা ঘটেছে, তার উপস্থিতিতে সেই ময়নাতদন্ত ঘটেছে। আমি আইনটা বলে দিই। প্রথম কথা, চালান ছাড়া অটোপসি হয় না, চালান ছাড়া পিএম হয় না, সুপ্রিম কোর্ট বলেছে। এবং আমি
এটা বলেছি চালান ছাড়া গুলি দিলে চলবে না, পিএম, আপনি চালান অত ছাড়া serious- পিএমও হয় না, বেশ, চালান ছাড়া গুলি দিলে আমি হবে আবার না। বলে দিই, সুপ্রিম দাঁড়াও কোর্ট তুলেছে, আমি দাঁড়াও, দেখিয়ে দিলাম জন্টুদা। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সন্ধ্যায় সূর্যাস্তের পরে কি করে পিএম হয়, আরে প্রশ্ন কি এই করে প্রশ্ন PM তো হয় উঠেছে। সন্ধ্যার পরে? এই প্রশ্ন জাতীয় সেদিনকে আইনে নেই উঠে- ওখানটা। আসবো আপনার কাছে। এই প্রশ্ন সেদিনকে উঠেছিল যে হাসপাতালের মধ্যে ঘটনা ঘটেছে, সেই হাসপাতালে ময়না তদন্ত হয় কি করে? স্বার্থ সংঘাত আসবে না, কে গ্যারান্টি দিয়ে বলতে পারে? ডক্টর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, সুকান্ত চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনারা সেদিনকে রাস্তায় নেমেছিলেন, আজকে তিলোত্তমার বাবা মা যে অভিযোগগুলো করছেন, যে অভিযোগ দায়ের হয়েছে, আমরা দেখাচ্ছি পয়েন্ট ধরে ধরে কোন কোন অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগ তো সেদিন থেকে আপনারাও তুলছিলেন। অবশ্যই অবশ্যই আমরা এর আগে শুধু এই নৃশংস খুন ধর্ষণ হচ্ছে একটা আনপ্রেসিডেন্টেড, এরকম কোনোদিন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের সঙ্গে হয়েছে বলে আমাদের জানা নেই। তা সত্ত্বেও এমনকি যদি কোনো অস্বাভাবিক মৃত্যু হস্টেলে বা হাসপাতালে হয়, তাহলে সে এর আগে যতবার হয়েছে, আত্মহত্যা বলুন বা অন্য কোনো কারণ, ময়নাতদন্ত নিরপেক্ষ অন্য মেডিকেল কলেজে হয়েছে, কেননা সেই যে হাসপাতালে ডাক্তারবাবু কাজ করছেন সেখানকার অথরিটি তিনি কখনোই নিজের নিরপেক্ষতা বজায় রেখে বা নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন না, এটা গ্যারান্টেড করা যায় না। তো সে প্রথমেই আমরা সেদিন জানতে পারি যে ময়নাতদন্ত আরজি করে হচ্ছে, সন্ধ্যের পরে হচ্ছে। ময়নাতদন্তে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটিতে পর্যন্ত একমাত্র অন্য এনআরএস থেকে যে ফরেন্সিকের চিকিৎসককে রাখা হয়েছে তিনি ওদের মধ্যে সবচেয়ে জুনিয়র, বাকি সবাই আরজি করেরই ফরেন্সিক বিভাগ। এতগুলো অনিয়ম পরপর হলো, বাবা মাকে আটকে রাখা হলো, আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমরা দেখলাম বাবা মাকে কোথাও ধরতে পারা যাচ্ছে না। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে, এত রকম অনিয়মের পরে ডাবল ইঞ্জিন সরকারের কাছ থেকে আমাদের আরেকটু বেশি প্রত্যাশা ছিল যে তারা পুরোটাই তদন্ত করে দেখবেন। কে শুধু শ্মশানে কে পুড়িয়ে দিল আগে ভাগে সেটা তো অবশ্যই, কিন্তু কে মারলো তার থেকেও বড় কথা, এমন কোন বড় ডাবল ইঞ্জিন মাথা এলো সরকারের যার কথা বলছেন, জন্য একটু সঙ্গে থাকুন। আর ডাবল ইঞ্জিন সরকারের যিনি প্রতিনিধি তিনি এখানে রয়েছেন, পৃথ্বীরাজ বাবু, কতটা আশা আপনাদের কাছ থেকে করা যেতে পারে? 2 বছর পেরিয়ে গেছে, প্রতিবন্ধকতা আছে কিনা পরে অবশ্য শান্তনু কর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সিবিআই কথা, তার কাছে যাব, কিন্তু আশাটা কতটা রাখবো আপনাদের কাছে? দেখুন, এখন প্রত্যাশার সময় না, এখন প্রত্যাশা পূরণের সময়। সরকার যখন পশ্চিমবঙ্গে যখন পরিবর্তন এলো, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে যখন শুভেন্দু অধিকারী ব্যাটন ধরলো, প্রথমে এসেই সরকারিভাবে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন যে সেই দিন কর্মরত যে 3 জন পুলিশ অফিসার ছিলেন, অর্থাৎ বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত, এই 3 জনকে প্রথমেই সাসপেন্ড করা হলো। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই যে সংগঠিত অপরাধ যেটা পুরনো সরকার অর্থাৎ তৃণমূল সরকার মদত দিয়েছিল, তার বিরুদ্ধে সোচ্চার আমরা ছিলাম এবং বর্তমানে এখনো তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এবার কথা হচ্ছে, আমি যদি পুরনো সেই দিনের ব্যাপারে আসি, একটু আগে কথা হচ্ছিল অটোপসি নিয়ে এবং পোস্টমর্টম নিয়ে। আমার কথা হচ্ছে, সেই পোস্টমর্টমে যে সমস্ত ছুরিকাছিগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো পর্যন্ত স্টেরিলাইজ ছিল না, এবং তার সাথে সাথে সেই দিন দাঁড়িয়ে বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি, এটা আপনি সাইডে রাখুন। সব থেকে বড় কথা, সেই সময় অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পুলিশ চিহ্নিতকরণ করেছিল সমস্ত সংবাদ মাধ্যমের সামনে। অর্থাৎ একটা জিনিস কার্যত পরিষ্কার হয়ে গেছিল, এখন কালীঘাট তৃণমূলী আসুক, মৃত তৃণমূলী আসুক, মৃত তৃণমূলী আসুক, যেই এসে দাঁড়িয়ে ডিপেন্ড করতে চাক, একটা জিনিস কার্যত পরিষ্কার যে সেই সময় দাঁড়িয়ে বিরুদ্ধে পরিবর্তনের সরকার কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? না, ব্যবস্থা তো নেবেই, ব্যবস্থা তো বর্তমান সময়ে এসে আমরা প্রশাসনিক মহল যারা সেই দিন দাঁড়িয়ে এই অপরাধকে মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা প্রথম ব্যবস্থা নিয়েছি। এরপর আমরা এইটুকু কথা দিতে পারি আপনাদের, সমস্ত তদন্ত চলছে। 1 সেকেন্ড ভাই, দাঁড়িয়ে যাও। ওই যে 3 মাস সময়ের কথা, না এই যে 3 মাস সময়ের কথা বলছে, আপনি ভাবুন যেদিন এই অপরাধটা ঘটেছিল তারপরে আগামী 3 দিন পুলিশ, 1 সেকেন্ড আগামী 3 দিন পুলিশ এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সেই ঘটনাটা সিবিআই এর হাতে ট্রান্সফার হতে দেয়নি। তারপরে 3 দিন তারা প্রমাণ লোপাট করবার পর সিবিআই এর হাতে ট্রান্সফার হয়। এবার আমার কথা এখানে এক জায়গায়, 1 সেকেন্ড তোমরা কি করেছো জানি, তোমার কাছে আসবো, সুমন বাবু, তোমার কাছে আসবো, তোমার কাছে প্রশ্ন আছে, কারণ যেহেতু এখন ডাবল ইঞ্জিন সরকার চলছে। তবে তার আগে প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। শান্তনু কর, শান্তনু বাবু, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানার আছে, একটা একটা করে শুরু করি। আজকে 2 বছর 2 দিন পর, বা ধরুন 2 বছর পর একটা তদন্ত নতুন করে শুরু হতে যাচ্ছে, তাতে কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে?
প্রথমত বলি, তদন্ত সিবিআইও নতুন এসআইটি বানিয়ে শুরু করেছে, কিন্তু আমার 37 বছরের সিবিআই এর অভিজ্ঞতাতে কতগুলো জিনিস আমার শুরু থেকে নজরে পড়েছে, যেটা আমারও নিজের কাছে আমি নিজে প্রশ্নের জবাব পাইনি। প্রথমত হচ্ছে, ঠিক আছে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী উনি শুরু থেকেই চেয়েছেন এবং উনি বলেছেন, এবং আমি জানি ভোটের আগে এটার একটা বিরাট মানে প্রতিশ্রুতির মধ্যেও ছিল, তিনি তার কাজ অনুযায়ী যথার্থ কাজ করেছেন যে একটা তদন্ত শ্মশানের ব্যাপারে স্থানীয় পুলিশ কমিশনারেট করবে। এবারে শ্মশানের ব্যাপারে যেটা হচ্ছে সেটা কিন্তু এইটুকু আসবে যে ওই নির্মল ঘোষ এবং যারা ওই বডিটাকে তার মা অলমোস্ট ছিনতাই করে নিয়েছিল বডিটাকে, সেই তারা কেন করেছিল বা তার যে বিষয়টা, সেই বিষয়টা আসবে। কিন্তু মূল বিষয় দেখুন, মূল তদন্ত তো ছিল এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা, মানে ওই হাসপাতালের আরজি করেন মধ্যে সেখানের প্রতিবন্ধকতা অনেকগুলো আছে, কিন্তু সময়ের সাথে সাথে যে এভিডেন্সিয়ারি, যেটাকে ফরেন্সিক এভিডেন্স বলে, সেইগুলো বহু জিনিস কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। আজকে আমরা এখনো পর্যন্ত এই কনক্লুশনও আমি অন্তত সিবিআই তে কাজ করে যে যেখানে ওই অভয়ার দেহ পাওয়া গেছিল সেই জায়গাটি প্লেস অফ অকারেন্স ছিল না প্লেস অফ অকারেন্স অন্য একটি জায়গায় কোনো এখনো পর্যন্ত উত্তর নেই। এখনো পর্যন্ত তার কোনো উত্তর নেই। আমার কাছে এখনো পর্যন্ত উত্তর নেই রাত্রিবেলা যে ছেলেটি জোম্যাটো বা হোক সুইগির হোক যারা খাবার নিয়ে এসেছিল সেখানে সে এসে কি দেখেছিল, কজন ছিল, কোথায় তারা বসে খাওয়া দাওয়া করছিল, সেই জায়গাটা কোনটা ছিল, তার কোনো তদন্তের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে কোনো উত্তর নেই যে আরজি কর থেকে কে সেই সময় যে ডেপুটি সুপার বা কেউ র্যাঙ্কের কেউ একজন ফোন করে অভয়ার মাকে বা বাবা বাড়িতে খবর দিয়েছিলেন যে অভয়া প্রথমে আত্মহত্যা করেছে, তাকে কে বলেছিল ফোনটি করতে, কোন জায়গা থেকে সেই ফোনটি করা হয়েছিল, কোন ফোন থেকে করা হয়েছিল, সেই যিনি ফোন করেছিলেন তার টাওয়ার লোকেশন, তিনি কোথায় ছিলেন তখন, আরজি করেছিলেন না বাইরের কোথাও ছিলেন। আমার এটাও প্রশ্নের আমি কোনো জবাব পাইনি যে আজকে যে ঘরটি মনে করুন ভেঙে দেওয়া হলো, যে ঘরটি আমাদের সিবিআই যাওয়ার আগে, সেই ঘরের আমি জানি না সেখানে তার বাথরুমের যে অ্যাকচুয়ালি আউটলেট, তার সোয়াবটা কেন কালেকশন করা হয়নি, সেখানে কোনো ব্লাড স্টেন বা কিছু ফরেন্সিকের কোনো মেটেরিয়াল কালেকশনের কিছু থাকতে পারতো কি না। আপনারা জানেন একবার বোধহয় বাংলাদেশের একজন এমপি আওয়ামী লীগের এখানে এসে মার্ডার হয়েছিল, তার যখন অনেক কিছু পাওয়া যাচ্ছিল না, পরবর্তীকালে কিন্তু বেশ কিছুদিন পরে তার সেই বাথরুমের যে ফ্ল্যাটের আউটলেটে, ইভেন সেই বেসিনের আউটলেটে পর্যন্ত খুলে তার সোয়াবসের মধ্যে অনেক কিছু মেটেরিয়াল পাওয়া গেছিল। আজকে আমি আরেকটা জিনিস আমার অবাক লেগেছে, সেই সময় যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন, যদিও এটা ডিসি নর্থের এলাকায় ছিল, তিনি একটি ক্রপ করা ছবি দেখিয়েছিলেন যেটাতে আমরা শান্তনু বাবু আমরা আমাদের এই বিগ ওয়ালে সেই ছবি ফেলেছিলাম, প্রত্যেক দিন পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হতো, আমাদের যেগুলো সাংবাদিকের দৃষ্টি থেকে প্রশ্ন জাগতো আমরা সেই প্রশ্নগুলো এই বিগ ওয়ালে বড় বড় করে ছবি ফেলতাম আর প্রশ্ন তুলতাম। টিভি9 বাংলা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি সঙ্গে থাকুন। একদম আমি জানি, আমি নিয়মিত দেখেছি, কিন্তু তাকে কে ওই ছবিটি দিয়ে ওইভাবে দেখে তাকে কে ফরেনসিক এক্সপার্ট বলে বলতে বলেছিল, সেই প্রশ্নেরও আমার কাছে কোনো জবাব নেই। বলতে বলেছিল, কি উদ্দেশ্যে বলেছিল, আপনি একটু সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো। পৃথ্বীরাজ বাবু, প্রাক্তন সিবিআই কর্তা, তার মনে এই প্রশ্নগুলো রয়েছে, আমাদের প্রত্যেকের মনে তো রয়েছেই। এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব ছিল 2 বছর ধরে যে সংস্থা তদন্ত করেছে সেই সংস্থা সিবিআই এর, উত্তর কেন পেলাম না আমরা? নিশ্চয়ই সিবিআই তো তার উত্তর দিয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে গোপন জবানবন্দিও সিবিআই দিয়েছে বন্ধ করা খামে। তো এবার সুপ্রিম কোর্টে সেই তদন্ত চলছে। নতুন করে আজকে বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি একটা কথা আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছে, উনি এসে ডাইরেক্ট পুলিশ কমিশনারকে বলে দিয়ে গেছেন যে তার আরেকটা মামলা করে তার তদন্ত শুরু করা উচিত। তার কারণ শ্মশানের মধ্যে সিবিআই সেখানে ঢুকে ইনভেস্টিগেট করতে পারে না, সে কারণেই উনি ডাইরেক্ট এইটা সিপিকে দায়িত্বভার দিয়ে দিয়েছেন, সিপি সেই দায়িত্ব গ্রহণ করেছেন। এবার আমার কাছে বিষয়টা হলো কার্যত একটাই, যে অনেক কথা উঠেছে, অনেক রকমের অনেক প্রশ্ন, অনেক বিতর্ক মানুষের সামনে এসছে, কিন্তু দিনান্তে অভয়াকে বিচার দেওয়াটাই হচ্ছে মোদ্দা কর্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কাউকে রেয়াত করব না। নির্মল ঘোষ নিখোঁজ, সঞ্জীব মুখোপাধ্যায় নিখোঁজ, সোমনাথ দে নিখোঁজ, এই নির্মল ঘোষ যাকে এখন তৃণমূলের যিনি এসছেন প্রতিনিধি ডিফেন্ড করবেন বলে, এই নির্মল ঘোষ সেদিন দাঁড়িয়ে কালীঘাট তৃণমূল মোনা ডিফেন্ড করবেন বলে, কারণ এখন ভাগ হয়ে গেছে তৃণমূলের মধ্যে। এই নির্মল ঘোষ, আরে আপনি অ্যারেস্ট করুন, আরে আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করুন, এই নির্মল ঘোষ সেই দিন প্রিমেশন গ্রাউন্ডে দাঁড়িয়ে
পিঠ চাপড়ে বলেছিলেন সঞ্জীব মুখোপাধ্যায়কে ওয়েল ডান মাই বয়। এই শব্দটা কারা কেন কারা প্রয়োগ ওখানে করেছিলেন? ছিলেন আমরা মার্ক করে এখনো কেন- দেখাচ্ছি, কেন একবার বড় প্রয়োগ করে করেছিলেন? দেখিয়ে দিন। আমার তো এটাই পিসিআর প্রশ্ন। ছবিটা যদি বড় করা যায়, শ্মশানের বাইরে কারা কারা সেদিনকে ছিলেন, 1 মিনিট। এই দেখুন ছবি দেখাচ্ছি আমরা, নির্মল ঘোষ মার্ক করে দেখাচ্ছি, নির্মল ঘোষ ওখানে দাঁড়িয়ে। আমরা বিগ ওয়াল একবার ছবিটা দেখাই, যে ছবি একবার ছবিটা দেখুন, বিগ ওয়ালে দেখাই, নির্মল ঘোষ সেদিনকে ওখানে উপস্থিত ছিলেন। আজকে অবশ্য ব্যাপারটা তার পাড়ায় আমরা চলে গেছিলাম, আমাদের সহকর্মী অনন্ত চলে গেছিল, নির্মল ঘোষের কোনো দেখা নেই। সেদিনকে দেখছেন কতটা তৎপরতা, বিরাট তৎপরতা, যেন এটা ওনাকে অ্যাসাইন করা হয়েছে যে এই কাজটা আপনাকে করতে হবে। জানি না কেউ অ্যাসাইন করেছিলেন কিনা, এখান থেকে প্রশ্ন আপনার কাছে। শুভম বাবু, আপনি আইনের ছাত্র, আপনার কাছে সরাসরি প্রশ্ন করছি, সিবিআই ইডি যেই তদন্ত করুক না কেন, শান্তনুবাবু আমার সঙ্গে সহমত হতে পারেন, যদি আমার সঙ্গে ভিন্ন মত হন আমি ভুল বলি আপনি আমার ধরিয়ে দেবেন, পুলিশের একটা সহযোগিতার প্রয়োজন পড়ে। এ রাজ্যে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাজ্যের এজেন্সির সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির মতের অমিল হয়েছে। অনেক সময় দেখেছি অনেক তদন্তের ক্ষেত্রে সিবিআই বা ইডি আদালতে জমা দিয়েছে যে রাজ্য কোনো সহযোগিতা করছে না, আমাদেরকে কেস ডায়েরি দেয়নি। তাহলে শুধু শুধু সিবিআইয়ের দিকে দাঁড়িয়ে থাকবো? 48 ঘন্টা 72 ঘন্টা পুলিশ যে তদন্ত করেছিল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না সেদিন? অবশ্যই, কিন্তু এখানেই শুরুতেই আমি বলবো যে অ্যারেস্ট যেটা হয়েছে এই মামলায়, একমাত্র অ্যারেস্ট, সেটা কারা করেছে, কোথা থেকে করেছে বলতে হবে, কারা করেছে পুলিশ করেছে, কোথা থেকে করেছে বলতে হবে, পরবর্তীতে সিবিআই কোথা থেকে করেছে, সিবিআই তদন্ত করেছে, করেছে কোথা থেকে, সেখান থেকে তার জায়গা থেকে পুলিশের ব্যারাক থেকে করেছে অ্যারেস্ট থেকে নিয়ে এসেছে। ঠিক, আমরা বারবার তৎকালীন পুলিশ কমিশনারকে প্রশ্ন করেছি, বলছি রাজ্য পুলিশের আমি বলে দিচ্ছি তো, বলছি তো রাজ্য পুলিশেরই একজন সিভিল ভলান্টিয়ার ছিল, তাকে কি করে মদত দিয়েছে? আমি তোমার সময় বলিনি, আমি তোমার সময় বলিনি, আরে গোটাই বিজেপি বলুন, গোটাই বিজেপি বলুন, আপনি বলুন। আমি আপনাকে বলছি অ্যারেস্ট একমাত্র এই মামলায় যে হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের সময় করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় করেছে, এবং সেটা আমরা করি। তার পরবর্তীতে সিবিআই এনকোয়ারি করেছে, বহুবার ইনভেস্টিগেশন করেছে। আমি তো বলছি এই যে বারবার করে নির্মল ঘোষের বক্তব্য যেটা দেখাচ্ছেন, নির্মল ঘোষকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। কিন্তু আজকে আপনাকে মনে রাখতে হবে যে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তিনি যদি সেইখানে শ্মশানের ওখানে জিগে থাকেন, সেটা আইন বিরুদ্ধ কোনো কাজ নয়। আইন বিরুদ্ধ সেই বিষয়ে আপনি বলছেন। আজকে যদি আমার পরিচিত কেউ মারা যায়, আরে কি দাবি করে সেটা তদন্ত হবে, আরে সেটা তদন্ত হবে, আরে সেটা তদন্ত হবে, আরে সেটা তদন্ত হবে, আস্তে আস্তে, আরে সেটা তদন্ত হবে, দেহ দাহ করা আস্তে 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 হবে তো ঝন্টুদা, এটা তদন্ত আমরা হবে। 1 মিনিট শুভম, ঝন্টুদা, আমরা ওই রাস্তায় সেদিনকে আমাদের ক্যামেরাও ফলো করেছিল তিলোত্তমার ওই শব্দেও যে গাড়ি করে নিয়ে যাচ্ছে সেই গাড়িটা, আমাদের একাধিক সহকর্মী সকাল থেকে না খেয়ে দিয়ে সেখানে পড়েছিল, রাত অবধি আমরা কভারেজ দিয়েছি TV9 বাংলা, দায়িত্ব নিয়ে বলতে পারি। ওই রাস্তায় এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার ছবি আমরা দেখিনি যে আইন শৃঙ্খলা জনিত কোনো অবনতি হতে পারে। তারপরেও পুলিশ কেন দায়িত্ব নিয়ে গ্রিন করিডর করে তড়িঘড়ি করে দেহটা এখান থেকে ওখানে নিয়ে গেল? তিলোত্তমার মা বাবা অভিযোগ করছেন দূর দূরান্ত থেকে আত্মীয়রা আসতো শেষ দেখা দেখতে, সেটা পর্যন্ত দেখতে পারেনি এই পুলিশ এবং তৎকালীন সময় শাসক দলের তাড়াহুড়োর জন্য, এমন অভিযোগ উঠে আসছে। প্রথম কথা, এই ধরনের সিরিয়াস ক্রাইমের ক্ষেত্রে রাষ্ট্রই কিন্তু বডিটাকে প্রিজার্ভ করে, কারণ রাষ্ট্র বায়োলজিক্যাল মুখ্য এভিডেন্স। কি এমন হলো নির্মলবাবু এলাকায় খুন ধর্ষণ হলে যেতে পারেন না, একজন অবহেয়ার মৃত্যুর পরে তার বাবা মার আসার অপেক্ষা পর্যন্ত না করে উনি বিধায়ক, কত কর্মঠ, সত্যিকারে তো তৃণমূলের এইসব বিধায়করা তো কত কর্মঠ ছিল ভাই। আমার প্রশ্ন হচ্ছে, দেখো যে এখানে ওই তৃণমূলের আইনজীবী বলছিল এখানে ডিসি এসপি 2019-এ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের একটা নির্দেশ ছিল, ডক্টর দেবাশিস ভট্টাচার্যের নির্দেশ, সেই নির্দেশ এবং ভারত সরকারের আইনের FNH 11,021/7/2021 H1 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 15/11/2021-এ সার্কুলারটা বেরিয়েছিল। এই মোতাবেক PM অর্থাৎ পোস্টমর্টম 3টের পরে করা যায় না, PM এটা যেমন করা যায় না, ঠিক তেমনি 9 তারিখ যখন ঘটনাটা হয়, SI তালা থানা সৌরভ কুমার ঝা আরজি করে গেলেন, আরজি করে গিয়ে জেনারেল ডায়েরিটা এন্ট্রি করলেন না, এবং শুধু তাই নয়, জিডি রেজিস্টারের একটি জায়গা ফাঁকা রাখলেন, যেটা উনি সাক্ষ্য গ্রহণ করার সময় বিচারকের সামনে SI সাহেব বলছেন যে আমি ওইটার ফাঁকা রেখেছিলাম, রাত্রি 11টায় ওই জায়গাটা পূরণ করলো। তুমি ভাবো কখন ঘটনাটা হয়েছে, কতক্ষণ পরে জিডিটা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের পারমিশন ছাড়া সিপির সাথে কথা বলতে পারে না। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিল আমি 2টো অবধি যোগাযোগ রেখেছিলাম সিপির সাথে, কি কথা হয়েছিল। অর্থাৎ অভয়ার এই হত্যা, এই রেপ অ্যান্ড মার্ডারের সাথে বায়োলজিক্যাল ফিজিক্যাল কোনো এভিডেন্স নেই, দাঁড়াও, ফিজিক্যাল এভিডেন্স কিচ্ছু নেই, কিন্তু যেটা আছে এখনো 100% নির্মল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়
ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, তারপরে কি সঞ্জীব গুপ্তা, অভিষেক, তারপরে কি বিনীত গোয়েল, প্রত্যেকে আছে। সিবিআই চাইলে এদেরকে মুখোমুখি বসিয়ে 24 ঘন্টা বের করতে পারে। আপনি বারবার ঝন্টুদা, আপনি বারবার বলছেন রেপ অ্যান্ড মার্ডার, আমি আবারও বলছি খুব দায়িত্ব নিয়ে, তেমন হলে আমরা দেখিয়েও দিতে পারি যে কোনো সময়। তিলোত্তমার বাবা বারবার বলছেন এটা রেপ অ্যান্ড মার্ডার নয়, এটা মার্ডার, এটা মার্ডার, এটা মার্ডার। ডক্টর চক্রবর্তী, আপনি অনেকক্ষণ একটা কথা, এফআইআর এ তো কি লেখা হয়েছিল? এফআইআর এ লেখা হয়েছিল আননোন মিসক্রিয়েন্ট কমিটেড ওয়াইলফুল রেপ অ্যান্ড মার্ডার, অর্থাৎ ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন। মানেটা কি ইচ্ছাকৃত ধর্ষণ খুন মানে? ডক্টর চক্রবর্তী কিছু বলার চেষ্টা করছেন, হাত তুলছিলেন। আমার একটাই প্রশ্ন, আমরা এতদিন ধরে শুনছি যে মাথা ধরতে হবে, মাথা ধরতে হবে, সবাই বলছি, সবাই আলোচনা করছি যে পুলিশের সর্বোচ্চ মহল, স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ মহল কার নির্দেশে এত বড় ধামাচাপা দেওয়ার কাজে নেমে পড়লো। সুতরাং এই মাথাটা কবে ধরা হবে সেটাই আমাদের প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আছে, এতদিনে আমরা সবাই জানি, প্রমাণিত যে সন্দীপ ঘোষ যে দুর্নীতির আতুরঘর বানিয়েছিল আরজি করকে, সেই আতুরঘরের আরেকটা ঠিকানা ছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এখনো সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া কেন হলো না? এখনো সেই একই জালিয়াতি করে থাকা লোকগুলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কেন বসে আছে? যে প্রিন্সিপাল সেক্রেটারি সাইন করা অর্ডারে ওই বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছিল, ওই রুম ভেঙে দেওয়া হয়েছিল, সেই প্রিন্সিপাল সেক্রেটারি কেন এখনো পদে বহাল রয়েছেন? সরকার কি আর কোনো স্বাস্থ্য আমলাকে দায়িত্ব দেওয়ার জন্য খুঁজে পেল না? নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর কথা আমরা প্রথম দিন থেকে বলেছি, জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে বলেছেন, কিন্তু সেই প্রিন্সিপাল সেক্রেটারি এখনো কেন রয়েছেন? আমরা কবে মাথা ধরতে পারবো? নির্মল ঘোষ কি মাথা? নির্মল ঘোষ যে মাথা নয় সেটা তো আমরা সবাই জানি। তাহলে মাথা কোথায়? মাথা কবে ধরা পড়বে? ডাবল ইঞ্জিন সরকারের কাছে সিবিআই কেন শ্মশানে ঢুকতে পারছে না? পুলিশ কেন শ্মশানের বাইরে বেরোতে পারছে না? এই সব তিলোত্তমা ফাইলস, সিবিআই নতুন করে তদন্ত শুরু করেছে, সিট গঠন করেছে, কলকাতা পুলিশ তারা তদন্ত করছে, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতগুলো তদন্ত আমরা প্রত্যেকেই চাই, বিশ্বাস করুন এখানে যারা আছেন ভিন্ন রাজনৈতিক দলের হতে পারেন, ভিন্ন পেশার হতে পারেন, প্রত্যেকেই চাই সত্যিটা সামনে আসুক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাইরে থেকে প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু বাবু। একেবারে সাধারণ একটা প্রশ্ন আপনাকে আমি করি, প্রশ্ন না, আপনার অভিজ্ঞতা আর কি বলতে পারেন। আজকে এতদিন পরে সিবিআই নতুন করে সিট গঠন করলো, তদন্ত শুরু করলো, যদি আপনি এই সময় সিটে থাকতেন, আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কোথা থেকে তদন্ত শুরু করতেন? কোন জায়গাগুলো, কোন ক্লুগুলো যারা শুরু করতেন শুরুতেই? আমার হলে আমি নিজে মানে আমাদের বিশেষ এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চেরও অনেক তদন্ত করেছি। আমি হলে শুরু করতাম একদম প্লেস অফ অকারেন্স থেকে, কোথায় অ্যাকচুয়াল প্লেস অফ অকারেন্স ছিল সেইটাকে আমার প্রথমত দেখার দরকার ছিল, তারপরে সেই পিছন থেকে। কারণ এখন এতদিন পরে দেখুন প্রকৃত মানে হত্যা কে করেছে, করে থাকলে আর কারা ছিল, তার চেয়ে বেশি এখন যে তদন্ত তাতে কি ত্রুটি ছিল সেইগুলোকে আরো কিছু সেই ত্রুটির জন্য কারা দায়ী তাদের মুখোশ খুলে দেওয়া যেতে পারে। কিন্তু আমার ধারণায় সেই যে তথ্যগুলো শুরুতে যেগুলো পাওয়া যেতে পারত তার অনেকগুলোই কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে। ফলে এই ঘটনার সাথে এই প্রকৃতপক্ষে যদি মার্ডার এবং রেপ দুটোই হয়ে থাকে তাহলে তার জন্য আর কারা জড়িত আছে, পার্টিকুলারলি মার্ডার অ্যান্ড রেপের জন্য দেখুন মানে তদন্ত হয়ে এটা হয়তো বেরোবে আরো কিছু ত্রুটি ছিল, এটা হয়নি, ওটা হয়নি, এটা করার দরকার ছিল, সেটা হয়নি, কোনটা করা হয়েছে সেটার দরকার ছিল না, এই জিনিসটা তদন্তে হয়তো আরো বেরোবে। কিন্তু আমার মতে এই ঘটনায় প্রকৃত আর কারা জড়িত ছিল এবং সেখানে যে প্রশ্নটাই যে আপনারা একটু আগে ভাইটাল একটা পয়েন্ট তুললেন যে মার্ডারের পরে রেপ হয়েছিল না রেপ করে মার্ডার হয়েছিল, এই বিশেষ বা ওই ঘরে নাকি অন্য ঘরে কোথাও মার্ডার হয়েছিল, তারপরে কোন বেসিনে বা কোথায় তারা হাত ধুয়েছিল, তাদের হাতে রক্ত লেগে থাকলে বা কোনো বডি ফ্লুইডস অন্য কিছু থাকলে সেগুলো কোথায় পরিষ্কার হয়েছিল, সেই এভিডেন্স গুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। যার ফলে আর মানে বায়োলজিক্যাল সোয়াবস বা এই ধরনের থেকে কোনো অপরাধীকে আরো লিঙ্ক করা এর সাথে মানে মূল যে অপরাধ তার সাথে, সেটা আমার মতে এখন খুবই মানে সেটা রিমোট চান্স। অনলি যেটা এখন হতে পারে সেটা হচ্ছে এই তদন্তের সময়ে এতে কারা কারা
ইনডাইরেক্ট ওয়েতে তারা মদত করেছে, কারা এই ধরনের যে তথ্য প্রমাণগুলোকে নষ্ট করতে সাহায্য করেছে, এদের এই সমস্ত ব্যাপারগুলো আমি আশা করি এই তদন্তে ফিরে আসবে। বেশ, আপনি একটু সঙ্গে থাকুন। এই বলা হচ্ছে না অকুস্থল, প্লেস অফ অকারেন্স, আমরা এখনো পর্যন্ত জানি না যে সত্যি সত্যি কোনটা অকুস্থল, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু জানানো হয়েছে তার একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ছবিটা দেখুন, যদি ওটা সত্যি সত্যি প্লেস অফ অকারেন্স হয়ে থাকে তাহলে এত লোক এখানে ঢুকলো কি করে। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছিলাম একটু আগেই, যে এত লোক দেখুন, যদি এটা অকুস্থল হয়ে থাকে তাহলে এখানে এত লোক ঢুকলো কি করে। শুভম বাবু, একটা গ্রামে গঞ্জে যদি মার্ডার হয়, আমাদের সহকর্মীরা আমরা যখন পৌঁছই সবার আগে গিয়ে দেখি জায়গাটা ঘেরা হয়েছে কিনা। এটা হচ্ছে প্রথম কাজ পুলিশ ওখানে পৌঁছানোর পর। পুলিশের সিপি এখানে পৌঁছে গেছিলেন। এই অকুস্থল, যদি এটাই অকুস্থল হয়ে থাকে, প্লেস অফ অকারেন্স হয়ে থাকে, কোথায় ঘেরা ছিল, কেন এত লোক ঢুকলো? সিপি তো নিজে পৌঁছে গেছিলেন এখানে। দুর্ভাগ্যজনক যেটা ঘটেছে আমরা প্রত্যেকেই সেই সময় দেখেছি, আপনারাই দেখিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে কি, তার পরবর্তীতে আমি কাউকে দোষ বল দিচ্ছি, এটা দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যটা কার? তাদের জন্যই বলছি, যে বা যাদেরকে ওখানে দেখা গেছে তাদেরকে কি সিবিআই ডেকে পাঠালো? না না, এটা তদন্তকারী অফিসাররা ডেকে পাঠালো? এটা তাদের বিরুদ্ধে চার্জ জানলো না কেন? প্রথম প্রশ্ন হচ্ছে ঘেরা হয়নিটা কেন? এটা কি, এটা একটা ভুল হতে পারে না? এখানে এতজন আধিকারিক ছিলেন। অবশ্যই এটা সাংঘাতিক প্রশ্ন উঠবে না যে এটা ইচ্ছাকৃত কিনা। আমি বলছি আইনের ছাত্র হিসাবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে সহমত। আমি কেন, প্রত্যেকেই সহমত হবে, এটা কোনোভাবেই কাম্য না, এটা বেআইনি হয়েছে, যেটা হয়েছে সেটা ভুল হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে সেই জায়গার সেই ছবিটা যেটা আপনারা দেখাচ্ছেন, সেটা আজকে শুধু না, সেই সময় আপনারা ঢালাওভাবে দেখিয়েছেন। আমরা দেখিয়েছি, তদন্তকারী অফিসারদের কাছে পুরো বিষয়টা ছিল, তারা কি এদেরকে ডেকে পাঠিয়েছে? তারা কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যাদের যাদের দেখা গেছে তারা আজকেও সসম্মানে চাকরি করছে, কেন করবে? আজকে তারা যখন সেই সময় করে থাকে, এখন তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ব্যবস্থা নিল না কেন? প্রোটেকশন অফ ক্রাইম সিন, এটা হচ্ছে পুলিশের মানে প্রধান কাজ, যেটা করা উচিত ছিল। কিন্তু আমার কথা হচ্ছে এখানে একটাই, ওই যে আপনি যে ক্যামেরায় যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ওখানে খুব কম করে আমি 10 থেকে 15 জন দাঁড়িয়ে ছিল, খুব বেশি বেশি। তাহলে বেশি হলে তার মধ্যে কি বাবা এবং মাকে থাকতে দেওয়া যেত না? খুব অসুবিধা হয়ে যেত। এবার মোদ্দা হিসাবটা কি, মোদ্দা কথাটা কি এখানে দেখুন। বিষয়টা হয়েছে কি, পুলিশ, ডাক্তারের একটা অংশ এবং প্রশাসনিক একটা অংশ, এই তিনটে অংশ এক জায়গায় একটা চেনের মধ্যে এই সামারিটাকে প্লট করেছে যে আমরা ঠিক এইভাবে বিষয়টাকে সাজাবো এবং তারপর আমরা আমাদের মতো করে এসকালেট করব। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে একটু আগে শুভমবাবু বললেন দুর্ভাগ্য, আমি মনে করি সৌভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন শাসন থেকে চলে গেছে, কারণ এখনই অভয়া বিচার পাবে। তার কারণ হচ্ছে কি, আমরা দেখলাম সরকারে আসার সাথে সাথে প্রশাসনিক মহলে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে স্বাস্থ্য পরিকাঠামো, অর্থাৎ স্বাস্থ্য ভবনের যে ডাইরেক্টিভস এর কথা একটু আগে ডাক্তারবাবু বলছিলেন, আমাদের সরকার সবে 3 মাসের কাছাকাছি বয়স, এই সরকার আস্তে আস্তে সমস্তটাকে পর্যবেক্ষণ করবে। কিন্তু এইটুকু আপনাকে বলে রাখতে পারি, দায়িত্ব সরকারে বলে দিয়ে যেতে পারি, আমি বলি এই সরকার এখন বর্তমানে। আচ্ছা, একটু প্রত্যেকেই থামাতে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।